জনতার ডাকে তাদের আহ্বান দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আওয়ামী লীগের নিবন্ধন পুরোপুরি বাতিল হবে বলে কি আপনি বিশ্বাস করেন যে আর কোনো আন্দোলন ছাড়াই? আসল কথা কি, এখন আমি যদি আমার দিক থেকে আলোচনা করি, আর যদি আসিফ নজরুল স্যার আমাদের কথা যদি শুনে থাকেন, আমাদের কথা যদি রাখতে চান, তাহলে আমি মনে করি আর কোনো আন্দোলনের প্রয়োজন নেই, কোনো ব্লক করার প্রয়োজন নেই। আমরা রোদে পুরে গরমে এই আন্দোলন করেছি, ব্লক করেছি শুধুমাত্র একটা দাবির জন্য। গত 9 মাস আমাদের এই আন্দোলন চলমান আছে, কিন্তু এখন যদি তিনি আবার নতুন কথা বলেন, তাহলে তো আমাদের আর কিছু করা থাকবে না, আবার রাজপথে নামতে হবে। তো আমি আশাবাদী ইনশাল্লাহ যে আমাদের আর কোনো বিশৃঙ্খলা করতে হবে না, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে। আর যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হয়েছে, তাহলে হুঁশিয়ার করে দিলাম, এরপর কঠিন আন্দোলন গড়ে তোলা হবে আওয়ামী লীগ নিবন্ধন বাতিল করার জন্য। আওয়ামী লীগের রাজনীতি করার বাংলাদেশে অধিকার নেই। তারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিল, তারা গুম করেছে, তারা বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচলের ব্যবস্থা করতে চেয়েছিল। আমাদের ছাত্র জনতার আন্দোলনের মুখে তারা এই কাজটি করতে পারে নাই। সুতরাং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আর বিশেষ করে পরিবারতন্ত্র রাজনীতি থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। কেননা আমাদের নতুন বাংলাদেশে আমরা আশাবাদী যে রিক্সা চালকের ছেলে প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, মাদ্রাসার পড়ানোর হবে সেও প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে এই নতুন বাংলাদেশে। সুতরাং সে জিয়া পরিবার হোক বা শেখ মুজিবের পরিবারের হোক, আর কোনো পরিবারতন্ত্র রাজনীতি আমরা নতুন বাংলাদেশে মানব না। সংবিধান এমন ভাবে সাজাতে হবে যেন স্বৈরাচার কায়েম না হয়, যেন রিক্সা ওয়ালা মামাদের সন্তান থেকে নিয়ে কোরআনের হাফেজ পর্যন্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে। আমরা নতুন বাংলাদেশে এই আশাবাদী। অসংখ্য আমি আজকে একটা বিজয়ের আনন্দ ভোগ করার জন্য আসছি। আমরা বিগত 3-4 দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আন্দোলন করছিলাম, পরিশেষে সফল হয়েছি, যদিও এটার বিপক্ষে আমি। কারণ হলো আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের যে সরকার যে আমাদেরকে মূলাজুলায় রাখছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কথা বলছে। আওয়ামী লীগের কার্যক্রম তো 5ই আগস্ট করে বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন। কোথাও কি আওয়ামী লীগ কোনো জায়গায় আওয়ামী লীগ কোথাও আছে কোনো কার্যক্রম করতে পারছে 5ই আগস্ট করে? আপনারাই বলেন। আওয়ামী লীগের কোনো অফিস আছে? আওয়ামী লীগের কোনো ব্যানার আছে? জনগণই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন নতুন করে সরকার আমাদেরকে কি বোঝাচ্ছে, কার্যক্রম কেন নিষিদ্ধ করতে হবে? আওয়ামী লীগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল থাকবে, নৌকা প্রতীক নিয়ে কেউ আর দাঁড়াতে পারবে না, নৌকা প্রতীকটাই বাদ থাকবে। আওয়ামী লীগ থাকবে জাদুঘরে, আমরা নতুন করে একটা জাদুঘর তৈরি করবো আওয়ামী লীগ নামে। অফিস নাই, ব্যানার নাই, কিছু নাই। এখন আপনি বলতেছেন যে অফিস নাই, ব্যানার নাই, কিছু নাই। এখন আপনি বলতেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আপনার এই কথা আমরা মানি না। আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না, নিবন্ধন বাতিল থাকবে। এখন আমার প্রশ্ন যে আওয়ামী লীগের যে 5% লোক আছে তারা কি করবে? এটা বলার প্রশ্ন আস্থা করে আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা আওয়ামী লীগ করতো, যারা ক্লিন ইমেজের লোক ছিল, এই ধরনের লোকগুলো জাতির সামনে ক্ষমা চাবে, যার সামনে উন্মুক্ত স্থানে ক্ষমা চায়। যদি বাংলাদেশে আরো 35 দল আছে, যেই দলের সাথে থাকবে সেই দলের সাথে ইয়া করবে। আর যারা খুনি, আর যারা গণহত্যার সাথে জড়িত, দর্শনের সাথে জড়িত, ব্যাংক লুটের সাথে জড়িত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তারা আপোষে যেন আদালতে হাজির হয়ে তারা সারেন্ডার করে। তাহলে কি হবে? আমি আদালতকে বলবো যে যারা হাজির হবে তাদের জন্য নজির আইন করে দ্রুত বিচার করো। তারা স্বীকার করে না, আওয়ামী লীগ স্বীকার, তারা তো টিনের চশমা দেওয়া পড়া। গণহত্যা না, আমাদের 2,500 ছাত্র মারা গেছে, এত কিছু হওয়ার পরও স্বীকার করে। তাহলে ওরা আসুক আমাদের সামনে, আমরা তো তাদেরকে খুঁজি, আসুক তাদের। আওয়ামী লীগ তাদেরকে বলেন মিডিয়ার সামনে বসে, বর্তমান তো মিডিয়ার যুগ, মানুষ সবকিছু দেখতে পাচ্ছে। 2,500 লোক, 2,500 মানুষ মারলো,
এত গুম, এত হত্যা, এত দর্শন, 5,00,000 কোটি টাকা লুট করছে, তারপরে যদি বলে যে কিছু নাই, তারা আইসা বলুক, উন্মুক্ত না। আমরা তো শাহবাগ জুলাই মঞ্চের সামনে আইসা বলতেছি, বুক ফুলে বলতেছি, আসুক আমাদের সামনে, আপনাদের সামনে বলুক। আমি একটা প্রশ্ন করি যে এই যে আপনি বললেন যে ক্লিন ইমেজের যারা আছে তারা ক্ষমা চেয়ে আবার চাইলে আসতে পারে, আসলে যারা আওয়ামী লীগের clean যারা image, আছে, হ্যাঁ। তারা কি ক্ষমতায় যদি আজীবন না আসে তাহলে কি বাংলাদেশের মানুষের ক্ষতি হয়ে যাবে কিনা? না, না, কোনো ক্ষমতায় ক্ষতি যাবে হবে কার না। জন্য? তাদের জন্য না রাজনীতি করার সবার অধিকার আছে। সেই দিক থেকে আমি বলছি, যদি 5% আওয়ামী লীগের লোকজন থাকে ক্লিন ইমেজের, যারা কোনো গণহত্যার সাথে জড়িত নয়, যারা কোনো দর্শনের সাথে জড়িত নয়, আওয়ামী লীগকে ভালোবাসে একটা দল হিসাবে। ইউনিয়নে দুই একটা ক্লিন ইমেজের লোক আছে কিনা আপনার ইউনিয়নে? আমার ইউনিয়নে আছে, অনেকে ক্লিন ইমেজ আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই উপদেষ্টা মন্ডলীরা তো আপনারই তৈরি করছেন, জি, তাহলে তাদেরকে এই জুলের বিচার করতে বাধাটা কোথায়? তাদেরকে জুলাই বিচার করতে বাধা দেওয়া, জুলাইয়ের বিচার করতে বাধা কোথায়? এখন এটা আসলে কি যে আমার মনে হয়, আমি যতটুকু বুঝি, তারা কোনো দলের বা রয়ের কোনো এজেন্টের সাথে তারা ভয় পায় কিনা, বা আওয়ামী লীগের, আপনি জানেন যে আওয়ামী লীগ হলো ভারতের একটা দল, বাংলাদেশের হিসাবে কাজ করছে। যারা আজকে এই যে শাহবাগ মোড়ে, আমি বলতেছি আওয়ামী লীগের যুগ থাকলে তো আমাকে 1 ঘন্টা পরে গুম করে ফেলতো, আপনারা কি করতেন? মিডিয়া তো আসবে। এখন তাদেরকে আমার মনে হয় তারা ভয়ে করতেছে। তাহলে অন্যদিকে যাই, সেটা হচ্ছে যে উপদেষ্টা মানে মাহফুজ আলম, উনি উপদেষ্টা পরিষদে বসে সেখান থেকে আজকে দেখলাম যে জামাত ইসলাম এবং শিবিরকে ইন্ডিকেট করে ডাইরেক্ট একটা ইস্তেফা দিয়েছে। এটা কি তার উপদেষ্টা পরিষদে থাকা অবস্থা এটা দেওয়া ঠিক কিনা, বা কেন দিলে আনন্দকে ব্যাঘাত সৃষ্টি করার জন্য বা বিভেদ সৃষ্টি করার জন্য সেটা দিয়েছে কিনা? তিনি যদি জামাতকে এই ধরনের কথা বলে থাকে, আমি দেখি না নিউজটা, তাহলে সে রাজাকার বলে। কারণ এই যে আন্দোলন, জামাতের অংশগ্রহণটা অনেক বড় একটা ছিল। এই বিশাল আন্দোলনে এই 5ই আগস্টের পরে, এবং শেখ হাসিনা থাকা অবস্থায় যতগুলো আন্দোলন হয়েছে শেখ হাসিনা বিরোধী, আমাদের সাথে যারা ছিল, জামাতের আন্দোলনের ভূমিকা অনেক বেশি। উনি কোন দিক থেকে বলছে জানি না, তাহলে উনি তো মনে হয় রাজপথে নামে নাই। মানে উনি কি চাচ্ছে যে আমাদের আর এদের ভিতরে বিভেদ সৃষ্টি করে যাতে জামাত না আসুক? উনি চাইলেও পারবে না, এটা সম্ভব না, কারণ সবাই দেশপ্রেমী। এই জায়গায় শুধু জামাত আসে না, এই জায়গায় সব সব দল নির্বিশেষে আসে, দেশকে ভালোবাসে যারা। আপনি আসছেন কেন? দেশকে ভালোবাসেন, তাই। ভাই, প্রশ্ন যখন ওঠে, আমার একটা কোশ্চেন আছে যে 10 মে রাতে যে ঘটনাটি ঘটলো জাতিসংগীত গাওয়াকে নিয়ে, যে একদল উৎসুক জনতা জাতিসংগীতকে গাইতে মানা করলো, তাহলে এই বিষয়ে কি বলবেন? আপনার কথা আমি বুঝি নাই, আবার বলেন। কথা হচ্ছে যে 10 মে রাতে জাতিসংগীত গাওয়াকে নিয়ে যে কেন্দ্র করে যে একটা কোন্দল সৃষ্টি হয়েছিল ওই শাহবাগে, এই বিষয়ে কি বলবেন বা কিভাবে দেখছেন আপনারা? আমি এখনো আপনার কথাটা বোঝা যাচ্ছে না শব্দের কারণে, আমি পরে বলবো। 10 মে রাতে জাতীয় সঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে হ্যাঁ, যে কন্ট্রোলটা হয়েছিল শাহবাগের গোল চত্বরে, সেই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে নিয়ে আমি কোনো মতামত দিতে চাচ্ছি না। আবার আসসালামু আলাইকুম। ভাবে ভাবে তাই সন্তর পনে জোরে দ্রুত পায়ে হেঁটে হেঁটে রীতি মেনে সময় থেকে শুরু করে পরবর্তী সময় থেকে আমরা চাই আওয়ামী লীগকে বর্তমান যে বাংলার জনগণ দেশ থেকে বিতাড়িত করছে, আর যেন কোনো ফ্যাসিস্ট বাংলার জমিনে না আসুক। আমরা চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদ মন্ডলী আগামী 30 দিনের মধ্যে একেবারে লিখিতভাবে আওয়ামী লীগকে পুরো ব্যান করে দেবে। এবং একটু আগে, কিছুক্ষণ আগে খবর এলো, জুলাইয়ের যে গেজেট পাস আওয়ামী লীগকে, এটা একটা গেজেট পাস হয়েছে। আমরা চাই যে এটা থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেক দলগুলোকে, শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী লীগ গত 16টা বছর মানুষের বাক স্বাধীনতা থাকা সত্ত্বেও যে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, আর যেন কোনো দল মানুষকে জিম্মি করে মানুষের বাক স্বাধীনতা হরণ না করে। আওয়ামী লীগ মানুষ গত 16টা বছর মানুষ কথা বলতে পারতো না, আমরা আমাদের যেই স্বাধীনতার যে মুখ খুলে যে কথা বলার সাহস আমরা পাচ্ছিলাম না। যেমন আওয়ামী লীগের আমলে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের সকল চাহিদাকে তারা জিম্মি করে, মানুষকে এক প্রকারে জিম্মি করে রেখেছিল। ঠিক আমি মনে করি বুড়ো বয়স থেকে একটা ছোট্ট একটা বাচ্চা পর্যন্ত হচ্ছে গিয়ে আওয়ামী লীগের প্রতি যে পরিমাণ ক্ষোভ ছিল,
ওই ক্ষোভটা মানে জুলাইয়ের গণ অভ্যুত্থানে তা প্রকাশ করে দিয়েছে এবং দিন শেষে মানুষ আওয়ামী লীগকে 5 আগস্টে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। মাহফুজ আলম ভাইয়ের ঘটনাটা হয়তো আপনি জানেন, যদি এটা সম্পর্কে কিছু বলতে। আসলে মাহফুজ আলম ভাই উপদেষ্টা, আমি জানি না উনি কোন দিক থেকে এই কথাটা বলছে, তবে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত শিবিরের অনেক বেশি অবদান ছিল। এটা আমি না, এটা সারা বাংলাদেশের মানুষ বলতে পারবে। কিন্তু হয়তো ওনারা ডাক দিয়েছেন, এই ডাকে ওনারা এককভাবে আসেন নাই, পুরো বাংলাদেশের মানুষ একসাথে আসছিল। তারই পাশাপাশি হচ্ছে জামাত শিবিরের বড় একটা অবদান ছিল আমি মনে করি। তবে মাহফুজ আলম ভাইয়ের স্ট্যাটাস আমি দেখি নাই, তবে স্ক্রিনশট আমি দেখেছি। ভাই কোন দিক থেকে এটা বলছে আমি বুঝতে পারতেছি না, তবে প্রধান উপদেষ্টা হয়ে ওনার এই বিষয়টা বলা ঠিক হয়নি আমি মনে করি। আচ্ছা, বাংলাদেশে আমরা জানি ভারতপন্থী লোক আছে, আমরা কিন্তু পাকিস্তানপন্থী বলে কিন্তু আমরা মানুষ দেখি নাই। এরকম পাকিস্তানপন্থী কোনো লোক আছে কিনা বাংলাদেশে? আমার আসলে এই বিষয়টা জানা নাই, যে আমি আজ পর্যন্ত কোনো পাকিস্তানপন্থী লোককে দেখিনি, তবে ভারতপন্থী লোককে দেখেছি। ভারতপন্থী লোকের মাধ্যমে বাংলাদেশ থেকে পুরো ভ্যানিশ করে দেওয়া হয়েছিল আর কি। আরেকটা হচ্ছে আপনার কাছে জানা যে আসলে কি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে কিনা? অবশ্যই, যেহেতু বাংলাদেশের আপামর জনতার দাবি আওয়ামী লীগের নিবন্ধনটাকে বাতিল করার জন্য, আমি মনে করি শুক্রবার রাতে যে ঘোষণাটা এসেছে, আগামী 30 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা পুরোপুরি বাংলাদেশটা একবার ব্যান করে দিতে চাই। আর কোনো মিটিং মিছিল অফলাইন অনলাইন কোনো ধরনের কোনো প্ল্যাটফর্মে যাতে তারা কোনো কাজ না করতে পারে, এবং বাংলার জমিনে এই পৃথিবীটা নিঃশেষ হওয়ার আগ পর্যন্ত যেন আওয়ামী লীগ মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। এবার আপনি বলতে পারেন না বলতে পারেন, বাংলাদেশের যে বৃহত্তর দল বিএনপি, তারা কেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাইতে গরিমসি করলো? আসলে হচ্ছে গিয়ে এটা তাদের একান্তই কেন্দ্রের সিদ্ধান্ত, আমি জানি না। তবে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, মানে বিষয়টা বললে একটু খারাপ লাগে আমার কাছে, আমি বলতে চাই না বিষয়টা। বলতে পারেন না বলতে পারেন। হ্যাঁ, আসলে তাদের এটা একমাত্র কেন্দ্রের সিদ্ধান্ত, আমি জানি না আসলে সঠিক তারা কেন তারা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছিল, পার্টিসিপেট করছে। বাট আওয়ামী লীগকে যখন নিষিদ্ধকরণের দাবি ডাক উঠেছে, তখন তারা হচ্ছে গিয়ে কেন আমাদের সাথে ঐক্যমত পোষণ করে নেই। সারা বাংলার মানুষ যেভাবে জন ঐক্যমত পোষণ করছে, কিন্তু একদিকে দিয়ে বিএনপি ওইটার ঐক্যমত পোষণ করে না, তারা তারুণ্যের সমাবেশ করতে গিয়ে চট্টগ্রাম চলে গিয়েছেন ওই দিন। এটা বাংলার মানুষ সুস্পষ্ট চাচ্ছিল যে তারা আওয়ামী লীগের সাথে লেয়াজু মেনটেন করে তারা হচ্ছে গিয়ে একসাথে কাজ করতে এসেছিল। এবং আমি আরেকটা বিষয় বলবো, যে বাংলাদেশে যারাই আওয়ামী লীগকে রিফাইন করতে চায়, আমি যেন তাদেরকেও যেন আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করায়, আমি এটুকু বলতে চাই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখানে কেন এসেছেন? আমি উদযাপন করার জন্য এসেছি। আপনারা তো এখনো ফাইনাল পজিশনে যেতে পারেন নাই, কারণ কর্মকর্তারা কার্যক্রম চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়ার জন্য প্রাথমিক যে পর্যায় সেটা শুরু হয়ে গেছে। তো যেহেতু সেটা শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা আশা করতে পারি পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে ধাপে ধাপে এটা ম্যাটেরিয়ালাইজ হবে, বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। বাংলাদেশের বড় বৃহত্তর দল বিএনপি দল দেখেন চুপুর সরাতেও রাজি না, আইন সংবিধান পরিবর্তনও রাজি না, বিনার ঘোষণাপত্র দিতে চাচ্ছে না, তারপরে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায়নি। এটা আসলে আমি তো ওইভাবে পলিটিক্যাল বিষয়গুলো তো অ্যানালাইসিস করতে পারবো না। এটা হয়তো ওদের দলীয় সিদ্ধান্ত, ওরা অন্য কোনো বৃহৎ দল দলীয় পার্সপেক্টিভ থেকে তারা কোনো বা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে তারা চিন্তা করছে বিষয়টা, তো সেটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। আমি এই বিষয়ে আসলে ওদের বক্তব্য বলতে পারবো না। যে মাহফুজ আলম ভাইয়ের কি কোনো বক্তব্য শুনবেন? ওনার স্ট্যাটাসটা পড়েছি, ওটা সম্পর্কে আমি ওনার স্ট্যাটাসের ব্যাপারে একটা কমেন্ট করছিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে হয়তো বাংলা কচু কারো গায়ে লাগলে যেমন চুলকানি উঠে, হয়তো কোনোভাবে কারো গায়ে বাংলা কচু লেগেছে, সেজন্য কিছু কারণে চুলকাচ্ছে, নাথিং এলস। আরেকটা হচ্ছে যে এই সরকার আপনাদের তৈরি আমাদের তৈরি বিপ্লবী সরকার, তাদের কাছে কেন আওয়ামী লীগের বিচার চাইতে হচ্ছে কেন? আসলে 17-18 বছরের যে মানে এস্টাবলিশমেন্ট আর ইন্ডিয়ান যে হেজিমনি,
আপনি চাইলেই রাতারাতি এটাকে ওয়াশ আউট করে ফেলতে পারবেন না, ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্টেপে গত 17 বছরের যে নিয়োগ দেওয়া আওয়ামী বা ফ্যাসিজমের যেই অ্যাডমিনিস্ট্রেশন, তাদেরকে কিন্তু আমরা সরাইতে পারি না বা সরাইতে পারবো না, অন্তত আরো 10 ইয়ার্স লাগবে, নেক্সট 10 ইয়ার্স। তখন হচ্ছে আমরা একটা মানে পরিবর্তন ডিজায়ার করতে পারি। আমরা বাংলাদেশে ইন্ডিয়ানপন্থী মানুষ দেখেছি, কিন্তু শুধু শুনেছি যে পাকিস্তানপন্থী মানুষ। পাকিস্তানপন্থী বলতে দাড়ি টুপিদেরকে বোঝায়। আসলেও কি বাংলাদেশে পাকিস্তানপন্থী কোনো মানুষ আছে কিনা? বয়ান বুঝছেন, হেজিমনিক বয়ান। তো এগুলো হচ্ছে কি দাড়ি টুপি ইসলামের, আর এগুলো হচ্ছে সেকুলারিজমের, ইসলামকে ডিমোরালাইজ করার জন্য যত রকম ইন্টারন্যাশনাল ন্যাশনাল বয়ান আছে, সেগুলো হচ্ছে আসলে এগুলা যে পাকিস্তানপন্থী। আপনার 71 সাল থেকে 53 বছর হয়ে গেছে, 53-54 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ চিন্তাও করে নাই যে আমরা আবার রিউনিটেড হব পাকিস্তানের সাথে। তো এগুলা যারা বলে বেসিক্যালি তারা হচ্ছে বাংলা মানে ইসলামকে ডিমোরালাইজ করার জন্য, ডিমিন করার জন্য এই বয়ানগুলা তৈরি করে। আপনারা দেখতেছেন যে যারা পাকিস্তানপন্থী বলে কখনোই তারা কিন্তু পাকিস্তানে উড়াল দেয়নি, কিন্তু আমরা যাদেরকে দালাল বলি তারা ঠিকই পালাইছে। হ্যাঁ, তো আপনারা বুঝে নেন যে পাকিস্তানপন্থী বিষয়টা আসলে হচ্ছে একটা বয়ান তৈরি করা, আপনাকে আমাকে দাড়ি টুপিওয়ালা লোকদেরকে আন্ডারমিন করার জন্য। থ্যাংক ইউ। আরেকটা কথা আপনি বলতে পারেন না বলতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা যে আন্দোলন করলেন বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর করার জন্য বা বৈষম্য সব কিছু দূর করার জন্য, সামনে কোন দল দিয়ে ক্ষমতা আসবে সেটা বলতে পারেন না? আমি চাই জনগণের ক্ষমতায়ন। হাসনাত একটা কথা বলছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহুকে হ্যাঁ ওই যে খুতবার সময় দাঁড় করায় দিচ্ছে যে আগে আপনি বলেন যে আপনার জুব্বা এত বড় কেন। সো আমরা চাই ওই পাওয়ারটা অ্যাজ এ সিভিলিয়ান, অ্যাজ এ পাবলিক, আমরা চাই ওই পাওয়ারটা যেটা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, এটাই চাচ্ছি আমরা, আমাদের পাওয়ারটা ফিরে পেতে যাচ্ছি আমরা। গভর্নমেন্ট হবে জনগণের পাওয়ারে, ক্ষমতায়িত, এইরকম একটা সরকার আমি চাচ্ছি। এরকম আমরা স্বাধীনভাবে প্রশ্ন করতে পারলাম, আপনিও স্বাধীনভাবে উত্তর দিতে পারলেন, এরকম জি, থ্যাংক ইউ। আমার পরিচয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট এই মুহূর্তে শাহবাগে রয়েছে আজকের যে আয়োজন জুলাই মঞ্চের, ইতিমধ্যে কিন্তু হাজার হাজার উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় আমি বলে থাকি 1971 নিয়ে আপনারা কেউ সৃষ্টি করবেন না। আমাদের এখনকার বড় বড় নেতারা এই 71কে বিভাজন করার চেষ্টা করছে। আমরা 71কে ধারণ করি। 71-এর স্বাধীনতায় যারা জীবন দিয়েছে, তারা স্বাধীনতা এনে দিয়েছে আমাদের দেশকে। এই 24 সালের যুদ্ধকে যারা এখানে বসে আছে এবং শহীদরা, তারা এই সার্বভৌমত্ব রক্ষা করেছে। গত 54 বছর আপনাদের কোন সরকার এই সার্বভৌমত্ব রক্ষা করতে পারেন নাই। এই সার্বভৌমত্বের দাবিদার আজকে এই যারা এখানে বসে আছে, যাদের হাত পায়ে চোখের সমস্যা হয়েছে, যারা গুলিবিদ্ধ হয়ে আহত এবং যারা নিহত, যারা দ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। আমরা এই স্বাধীনতাকে কোনোভাবেই খাটো করব না। আরেকটি কথা বলতে চাই, যারা শাপলা চত্বরে জীবন দিয়েছে তাদেরকে আপনারা ভুলবেন না। তারা ওই দেশের মাটির জন্য জীবন দিয়েছে, তাদেরকে শহীদের স্বীকৃতি দিতে হবে। আপনারা কোনোভাবেই মাদ্রাসার ছেলেপেলেদেরকে খাটো করে দেখবেন না প্লিজ। এই যে এতদিন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যতগুলো সমাবেশ এখানে হয়েছে, তার মধ্যে মাদ্রাসার ছাত্রদেরও বড় ভূমিকা রয়েছে। ছোট করবো না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম। আমাদের রোডের অপশন রোডের অপশন আমরা সমস্ত শহীদের প্রতিচ্ছবি হিসেবে আমরা চুলের সর্বকনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিমের বাবাকে আমরা একটা স্যালুট দিতে চাই। আমরা সবাই একসাথে উঠে দাঁড়িয়ে আমরা শহীদের পিতাকে প্রতিচ্ছবি হিসেবে সালাম জানাব। এই আপোষনা সংগ্রাম, আপোষনা সংগ্রাম। দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে গেছেন, দেখতে পাচ্ছেন শাহবাগের আজকের এই আপোষনা সংগ্রাম, আপোষনা সংগ্রাম, আপোষনা সংগ্রাম। দালালিরা রাজপথ, দালালিরা রাজপথ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আপোষনা সংগ্রাম, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায়, রক্তের বন্যায় আবু সাহেব মুক্ত, আবু সাহেব মুক্ত, আবু সাহেব মুক্ত। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। চালো রে চালো, চালো রে চালো। আপোষনা সংগ্রাম, আপোষনা সংগ্রাম। আপনারা বসুন, কাইন্ডলি একটু বসে পড়ুন, সবাই একটু কাইন্ডলি বসে যান, যারা এখনো দাঁড়িয়ে আছেন একটু বসে যান সবাই। আরেকটু বলতে চাই আপনাদের সামনে, যেহেতু দাবি ইব্রাহিমের কথাটা এসছে, গত 5ই আগস্ট দুপুর 2টার সময় আমার ছেলের একটি মেসেজ ছিল, যেটা তার কাগজে লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা কিন্তু এখনো জাস্টিস পাইনি। আমি যেই কথাটি ভুলে গিয়েছি, আমাদের এখনো পর্যন্ত আমরা মামলা করেছি, আমাদের বিচার কিন্তু এখনো হয়নি। আমি আপনাদের সামনে থেকে এই স্টেজের থেকে বলতে চাই, এই শহীদদের হত্যার বিচার করতেই হবে এই ইন্টারিম সরকারকে। তারপরে আমার ছেলের আরেকটি স্লোগান ছিল, যেটা আপনারা পত্রিকায় দেখেছেন, তার উপরে একটি আঙ্গুল এইভাবে ছিল, ঠিক গুলিবিদ্ধ হওয়ার 1 ঘন্টা আগে সে বলছিল, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। আজকে দেখেন আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করে নাই, তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু আমরা চাই তাদেরকে চিরতরে নিষিদ্ধ করা হোক। আপনাদের সামনে আরেকটি, ঠিক গুলিবিদ্ধ হওয়ার 10 মিনিট আগে তার এই মুষ্টিবদ্ধ হাত, এই মুষ্টিবদ্ধ হাত দিয়ে সে বলতে চেয়েছিল আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। সুতরাং মুষ্টিবদ্ধ হাত, ইনকিলাব জিন্দাবাদ। মঞ্চে এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি একটি সঙ্গীত পরিবেশনের জন্য হাদিউজ্জামান বুলবুলকে। যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি দেশের গান পরিবেশন করছি। গানের লেখা এবং সুর ওস্তাদ তাফাজ্জল হোসেন খান। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। ঠিক না? এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম দেশ,
লাখো শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ, এই দেশ আমার বাংলাদেশ। ও হো 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 হো, আহা হা হা। শত সম্ভাবনা এ দেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি নেই রুখে। শত সম্ভাবনা এ দেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি নেই রুখে। দেশপ্রেম সততায় ভালোবাসা মমতায়, দেশপ্রেম সততায় ভালোবাসা মমতায়, মিলনের শুরু হোক প্রাণীর ভাষা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা। খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, এই দেশ আমার বাংলাদেশ। ও হো 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 হো, আহা হা হা। ও হো 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 হো, আহা হা হা। শাহজালাল খান জাহানের দেশ, তিতুমির শরীয়তুল্লাহর দেশ, শাহ মাখদুম শাহ পরাণের দেশ, কত বিপ্লবী কত সাধকের দেশ। স্বাধীনতার সুবর্ণক্ষণে সম্প্রীতি বন্ধন প্রাণে প্রাণে, স্বাধীনতার সুবর্ণক্ষণে সম্প্রীতি বন্ধন প্রাণে প্রাণে। হানাহানি ভুলব সম্মুখে চলব, হানাহানি ভুলব আমার বাংলাদেশ, এই দেশ আমার বাংলাদেশ। ও হো 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 হো, আহা হা হা। ও হো হো হো, আহা হা হা। আহা হা হা। ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের দ্বিতীয় পর্ব ডকুমেন্টারিতে আমরা চলে যাব। এখানে আমাদের জুলাই বিপ্লবের ডকুমেন্টারি প্রদর্শিত হবে, আশা করি সবাই শুনবেন। এবং সর্বশেষে আমাদের যে ভোজনের আয়োজন আছে, সবাই ভোজন করে তারপর বাসায় যাবেন। আচ্ছা, প্রজেক্টরের যিনি আছেন উনি একটু সামনে আসেন। আর হচ্ছে এইখানে প্রজেক্টর রাখার জন্য একটা টেবিল অথবা ক্লিয়ারেন্স পাবেন, এই সাইডে যেটা আছে একটা চেয়ার দিয়ে দেবেন। একটু পরে ভাই, একটু পরে। আর একটু একটু আস্তে 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 মঞ্চে কেউ লাফায় না। এখানে, হ্যাঁ এখানে হইলে চলবে। আর হচ্ছে ভলেন্টিয়ার থেকে 3 জন আসবা, যেটা হচ্ছে আমাদের যে সাদা পর্দাটা টানানো হবে। আর যারা হচ্ছে যাবেন ভাই খাবার মিস করবেন, দেন না সবার কাছে আর কি বলেন। আচ্ছা, আর সাউন্ডের হচ্ছে আপনারা মঞ্চের ডান পাশে যারা আছেন, বাম পাশে যারা আছেন, ভলান্টিয়ার্স ছাড়া এভরিওয়ান প্লিজ মুভ ব্যাকওয়ার্ড প্লিজ। আমাদের যে আমরা পাকিস্তানি পছন্দ করি, এই ধরনের কোনো কথা দেখিনি। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে হার হামেশাই দেখছি যে ইন্ডিয়ান পদ্ধতি লোক দিচ্ছে। তারা ডাইরেক্ট বলছে আমরা অঙ্গরাজ্য হতে চাই, আমি ইন্ডিয়ান প্রার্থী, অনেক কিছু বলছে। এই যে কথাটা বলা হয় যে পাকিস্তান পন্থী, আসলে কি বাংলাদেশে পাকিস্তান পন্থী কোনো লোক আছে?
আমার ব্যক্তিগত মতামত যদি নেন, আমি বলবো যে বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তান পন্থী নেয়। আপনি যদি ইতিহাস থেকে বলেন, আমি বলবো যে অতীতে কোনো কালে হয়তো বাংলাদেশে পাকিস্তান পন্থী ছিল, কিন্তু আমার দেখা এই দীর্ঘ সময়ে আমি দেখি নাই যে পাকিস্তান পন্থী কোনো রাজনৈতিক দল করেছে। তো সেটা জায়গা থেকে যারা আমাদের একটি বিজয়, আমি বলবো যে সূচিত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে, সেই বিজয়ের পরবর্তী সময়ে যারা আমাদের যে জুলাই শক্তিগুলো রয়েছিল তাদের মধ্যে কিছুটা অনৈক্য ছিল। সেই অনৈক্যটা যখন একটা আমাদের ঐক্যের জায়গায় চলে এসেছিল, সে মুহূর্তে আমরা যখন বিজয় উদযাপন করবো আওয়ামী লীগের নিষিদ্ধের, সেই জায়গাতেই আমাদের সেই ঐক্যটাতে ফাটল ধরানোর জন্য আমি মনে করি এটা একটা বয়ান তৈরি করা হয়েছে যে বাংলাদেশে পাকিস্তানপন্থী রয়েছে। আপনি আমাকে একটা উদাহরণ দেখান যে এই লোকটি পাকিস্তানের পক্ষ বা পাকিস্তানকে সার্ভ করছে বা পাকিস্তানের স্বার্থ সে দেখছে, আপনি দেখাতে পারবেন না। আমি আমার জায়গায় দেখি নাই, কিন্তু আমরা ইন্ডিয়াকে সার্ভ করছে, ইন্ডিয়াকে করছে, আমাদের প্রতিটা সেক্টরে আমি দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার পারপাস সার্ভ হচ্ছে। তাহলে আমাকে এই মুহূর্তে এসে আমাকে কেন বলতে হবে যে পাকিস্তানপন্থী রাজনীতি বাংলাদেশে চলবে না? আমি তাদেরকে বলবো, যারা বলতেছে যে পাকিস্তানপন্থী চলবে না, তাদেরকে বলবো আপনি ইন্ডিকেট করে দেখান যে এই লোক এই কাজটি করেছে, পাকিস্তানের পারপাস সার্ভ করেছে। তো আমার জায়গা থেকে আমি বলবো যে এখন পাকিস্তানপন্থী নাই। যারা বলতেছে তারা মূলত আমাদের এই অভূতপূর্ব যে ঐক্যটা সাধিত হয়েছে সেই ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য তারা এই চক্রান্তে লিপ্ত হয়েছে বলে আমি মনে করবো। এই ধরনের কমেন্টস করার জন্য উনি কি থাকতে পারেন? আমি যদি বলি যে উনি আমাদের যে উপদেষ্টাগণ যে শপথ নিয়েছেন সেখানে একটা যুক্ত আছে এরকম যে উনি রাগের বশবর্তী হয়ে, অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করতে পারবেন না। যদি করেন তাহলে উনি হচ্ছে শপথ ভঙ্গ করেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তিনি তার রাইট রাখেন না, তিনি ওই জায়গা থেকে বলতে পারেন না। তিনি যদি একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের লিডার হতেন তাহলে উনি বলতে পারতেন যে না, এই দলটির এই পারপাস পাকিস্তানকে সার্ভ করছে। কিন্তু উনি সামগ্রিকভাবে একটা দলের একটা উপদেষ্টা পরিষদে থেকে উনি এই কথা কখনো বলতে পারেন না যে সে একে দেখে নেবে। যেটা আমরা দেখি যে পাড়ায় ঝগড়া লাগলে কেউ কাউকে কি করে যে উনি করে যে আমি তোমাকে দেখে নেব, তোমাকে হুঙ্কার বা আপনার থ্রেট দেয়, যেটাকে বলে। কিন্তু উনি কিন্তু যেটা উপদেষ্টা পরিষদ থেকে বলছেন, উনি মূলত এই ধরনের করতে পারেন না, আমি সেটা মনে করি। জি, আমাদের সমাজের জন্য ধন্যবাদ। জি, আপনি বলছেন যে আসলে বাংলাদেশে পাকিস্তান পন্থী নাই আমার দৃষ্টিতে। জি, আমরা এই যে পাক ভারত যুদ্ধের জন্য দেখতেছি যে অনেক জায়গায় বাংলাদেশি সামিল হচ্ছে কিনা, না আমি এই বিষয়টাকে বলবো, দেখেন আমরা তার আগে যদি দেখি, আমরা কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধ, সেখানে আমরা ফিলিস্তিনের পক্ষ নিয়েছিলাম। সেখানে মূলত মূল মোটিভটা ছিল কি আমাদের অত্যাচারী পক্ষ। এখানে পাকিস্তান ইন্ডিয়া যেটা আমরা যদি খালি চোখে দেখি, এখানে যে পেহেলগামে যে হত্যাটা হয়েছিল সেটা ইন্ডিয়ার ইন্ধনে হয়েছিল। তারা নিজেরা একটা হত্যাকাণ্ড ঘটিয়ে নাটক সাজিয়ে পাকিস্তানকে হামলা করার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করেছে। পরবর্তীতে এর জের ধরে তারা পাকিস্তানে হামলা করেছে। তাহলে আপনি কার দিকে যাবেন? আপনি এখানে মাজলুম ন্যায়ের পক্ষে ছিলাম আমরা, এর পক্ষে যদি কেউ পাকিস্তান হয়ে যায়, এর মানে এটা না সে পাকিস্তানপন্থী। আপনি সেটা পৃথিবীর অন্য দেশে যদি আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমি ইউক্রেনের পক্ষে, এর মানে কি? এর মানে তো আমি ইউক্রেনকে সার্ভ করছি, বিষয়টা এমন না। এটাকে নিয়ে এসে যদি আপনি এখন একটা ন্যারেটিভ দাঁড় করান যে বাংলাদেশে স্টিল নাও 2025-এ এসেও পাকিস্তানপন্থী রয়েছে, আমি বলবো এটা আপনার বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছেন। আপনি এই জায়গায় আপনি ইনসাফ করতে পারেন নাই। জি, ঠিক আছে। আপনারা আন্দোলন করে এই সরকারকে বসিয়েছেন, আবার আওয়ামী লীগের বিচার নিয়ে কেন রাস্তায় নামতে হবে? আমরা আন্দোলন করে সরকারকে বসিয়েছি, এটা আমরা মেনে নিই। কিন্তু আমরা এখানের ভিতরে আমরা সবাই যে যারা আন্দোলন করছে তারা কি আপনারা জানেন এই সরকার কিন্তু আপনার সেনানিবাস থেকে আসছে, এটা একদম স্পষ্ট, আপনারা এটা সবাই জানেন। তখন কিন্তু আমাদের ছাত্র যারা আন্দোলন করছে ওদের অনেকাংশ ছিল না। তারপর ছাত্র প্রতিনিধির সাথে বসে পরবর্তীতে আমাদের 2 জন প্রতিনিধি বসানো হয়েছে। সে আন্দোলনে আমরা কিভাবে বলবো যে এরা আমাদের আন্দোলনের ফসল? তারপরে আমরা বলি এরা আমাদের আন্দোলনের ফসল, কিন্তু আমাদের আন্দোলনের ফসলের কারণে তারা আজকে সরকারের গদিতে বসছে। তাদের আমরা তার অর্থই নয় যে আমরা তাদের অন্যায়গুলো বা আমাদের প্রতি তাদের যে রাষ্ট্রের প্রতি আমাদের যে চাওয়াটা তারা পূরণ করতে পারবে না, তাদের জন্য আমরা রাস্তায় নামবো না। সেই ম্যান্ডেট নিয়ে আমরা তাদেরকে সরকারে বসাই নাই। আচ্ছা হামিদ, উনি ভাগলেন দেশ থেকে, যখন আপনারা আন্দোলনে নামলেন সেই সময় দেখা গেল যে আইবি কে গ্রেফতার করা হলো এবং তার বাসায় দিয়ে
গেল রাত্রে সকালে নাস্তা খাওয়ায় তারপর আসলো। এই যে আমির পলাই যে আপনাদের আন্দোলনকে ডাইভার্ট করার জন্য কি আইবি কে এখানে গ্রেফতার করা হলো? অথবা আইবি এই এত দীর্ঘ সময় ওর বাসায় কিভাবে থাকে একজন মানে শাসকের? আমি এই কারণে আপনাকে একটু আগেও বলছি, এই সরকার আমাদের যে ম্যান্ডেট নিয়ে আমরা এই সরকারকে বসাইছি, আমাদের যে এগুলা আমরা দেখছি ব্যর্থ হচ্ছে। কারণ আমরা বিগত সরকারে দেখেছি রাস্তা থেকে একটা সাধারণ পাবলিক ধরে নিল, তাকে সন্ত্রাসী বানিয়ে কিভাবে পরের দিন আদালতে অথবা তার লাশ পাওয়া যেত। কিন্তু বর্তমানে একজন মানে নির্দিষ্ট যে প্রমাণিত খুনি আমাদের জুলাই মঞ্চে মানে ছাত্র 24 জুলাই যে আমাদেরকে হামলা করছে, তারা সুন্দর মতো আদালতে যায় হাসি খুশি, এবং তারা ওখানে থেকে পুলিশকে পর্যন্ত ধমক দেয়। তাহলে আমি তাই এই সরকার থেকে কি আশা করব? সে জায়গায় আপনি যে উদাহরণগুলো দিলেন এগুলো আমার কাছে আসলে একদমই নস্যি মনে হইতেছে। আপনি দেখেন বিরোধী দল বলেন, আপনি একটা লোক সাধারণ রাস্তা দিয়ে যাওয়ার পরে তাকে উঠাই নেওয়ার পরে সে তাকে পরের দিন আদালতে সুন্দর মতো দাঁড়াইতে পারতো না। আর এখন তারা মনে হচ্ছে তারা যেভাবে ধরা খায় তার চেয়ে জেলে গেলে তাদের স্বাস্থ্য আরো বেড়ে যায়, তারা হাসি খুশি। এবং পরবর্তীতে সে আমলি ফেসিস্ট এগুলো ফোর্স দিয়ে আমাদেরকে অপমানিত করে। মানে আমি একজন জুলাই আহত হিসেবে আমার শরীরের আমি জুলাইতে যখন ছিলাম, আমার এখনো দেখেন এখানে দাগ আছে, এখানে দাগ আছে, আমার বুকের এখানে কয়েকটা গুলির স্পিরিট আছে, আমি এখনো হাতেটা ব্যথায় লড়াইতে পারি না। এই জুলাই আহত হিসাবে তখন আমি আসলে মর্মাহত হই যে আমরা কি জন্য যুদ্ধ করছিলাম, এই বাংলাদেশের জন্য যুদ্ধ করছিলাম। আপনি কি মনে করেন আসিফ নজরুল আপনাদের জুলাই আহতদের বিচারটা কমপ্লিট করবে? আমি এখন পর্যন্ত যতটুকু দেখছি, এবং তারা আমাদের মানে যে বিচার প্রক্রিয়াটা চলছে এটা শুধু আমাদের চোখের উপরে একটা বালুচরের মতো দেখতেছি। আমি আসলে কোনো বিচার মানে সঠিক যে বিচারটা সেটা আমি এদের মধ্যে সরকার এখন পর্যন্ত তাদের ক্ষমতা হচ্ছে তারা ক্ষমতায় যাবে। আপনি যে দলের রাজনীতি করেন, আজকে আপনার আমলিক নিষিদ্ধের কথা হচ্ছে, মাত্র কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এক দল বলতেছে যে আমাদের আমলিক নিষিদ্ধ একটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করা দরকার ছিল, আবার একজনে বলতেছে যে না এটা উচিত হয় নাই, আমাদেরকেও নিষিদ্ধ করতে পারে। আপনাদেরকে কেন নিষিদ্ধ করবে? আর আমলিককে কেন নিষিদ্ধ করা হয়েছে? কারণ তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে, তারা একজন মায়ের কোল থেকে সন্তানকে হত্যা করেছে। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই, এমন আপনাদেরকে অবশ্যই জানা আছে, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই ছাত্রলীগকে সন্ত্রাসী দ্বারা গুলিবিদ্ধ হয়, মায়ের পেটে এমন সন্তানও আছে। আমরা কি এটা ভুলে গেছি? এইসব তাইলে আমরা যারা বলে ছাত্রলীগ নিষিদ্ধ হয় আমাদেরকে নিষিদ্ধ, তাহলে তাদেরও কি ফেসিস্ট হওয়ার চিন্তা ভাবনা আছে? আমি জানি আমরা আগে ফেসিস্ট চিন্তাম কাকে, এরশাদকে। এরশাদ কয়জনকে গুলি করে হত্যা করছে আপনারা বলতে পারবেন? কিন্তু এখন কত 24-এ কতজন শহীদ হয়েছে আপনারা আমাকে বলেন। তাহলে কি আমরা এই সংস্কার বাদ দিয়ে যারা নির্বাচন চায় তারা কি আরো বড় ফেসিস্ট হয়ে আসবে না? এটার কোনো গ্যারান্টি আপনারা আমাকে দিতে পারবেন? এই জনগণ কি আমাকে দিতে পারবে? যেখানে 1 থেকে এখন 2400 জন, বা আমি মনে করি 100 জন হোক, কিন্তু আপনাদের ঘোষণাপত্রতে এখনো কোনো ইয়ে নাই। সরকার যে জুলাই শহীদের কথা বলে, শহীদের জন্য কোনো লিস্ট সরকারি ভাবে আসছে যে আমরা শহীদদের তালিকা এইভাবে করব বা কোনো কিছু, বা আহতদের কোনো গ্যাজেট বা কোনো তারা এখানে রেজিস্ট্রেশন করবে, এমন কোনো কিছু আসছে নির্দিষ্ট ভাবে? তাহলে আমি বাংলাদেশে ভারতের পাকিস্তানি কারা, আপনি যদি এই কথার উত্তর বলেন, আমি বলবো পাকিস্তানি আমরা তারা যারা আমরা আমার বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের কথা বলি, তখন ভারতের চোখে আমরা পাকিস্তানি হয়ে যাই। কারণ আমরা ভারতের পক্ষে কথা বললে তখন তারা ভারতপন্থী হতাম, আর আমরা দেশের কথা বলি সেজন্য, বাংলাদেশের কথা বলি সেজন্য আমরা পাকিস্তানপন্থী। কারণ তাদের চোখে আমরা পাকিস্তানপন্থী। তার মানে কি তাদের চোখে আমরা পাকিস্তানি, কিন্তু আমরা অরিজিনাল বাংলাদেশি। আমরা কোনো পাকিস্তানপন্থী না, না কোনো ভারতপন্থী, আমরা অরিজিনাল বাংলাদেশি পাকিস্তানপন্থী। আপনার যদি চিন্তা করেন আমরা না কোনো শিবির করতো, না কোনো রাজনৈতিক দলের চিন্তা করতো, ও দেশ প্রেমিক ছিল, তাহলে কেউ পাকিস্তানপন্থী ছিল না বলেন ওদের চোখে? তাহলে আপনি এটার উত্তর দিয়ে দেন আপনাদের। আমি এটার মাধ্যমে, আমি এই কথার মাধ্যমে আমার দেশের জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম, আসলে পাকিস্তানপন্থী কারা আর ভারতপন্থী কারা? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আমার উত্তর, আপনাদের প্রশ্ন আপনার কাছে ফিরত দিলাম। ভারতের বিপক্ষে থাকলেই সে পাকিস্তান। ভারত না, আপনি ভারতের পক্ষে থাকা লাগবে না, বিপক্ষে আপনি শুধু বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে মনে করেন। কারণ মনে করে এখন বাংলাদেশ পাকিস্তানের বাংলাদেশি, বাংলাদেশি আমার পরে বাংলাদেশি, আই এম বাংলাদেশি। সাংবাদিক ভাইরা
অনেকক্ষণ কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো বলেছেন। সাংবাদিক ভাইদেরকে একটু জায়গা দিবেন। আপনারা চাইলে একটু সামনে মাঝখানে দিকে চলে আসবেন, বাচ্চারা যারা আছেন কভারেজ দেওয়ার জন্য। আর যারা উপস্থিত আছেন এখানে আপনাদের কিছু কষ্ট দিচ্ছি, কিছু মনে করবেন না, কেউ উঠে যাবে।